নমস্কার। আজ আমরা হিস্ট্রির একটি টপিক বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজম সম্পর্কে আলোচনা করব। তো প্রতিদিনকার মতো আজকেও জাস্ট এই টপিক থেকে কোন বিষয়টা পড়তে হবে সেই নিয়ে একটা সেশন হবে। চলুন শুরু করা যাক। তো বৌদ্ধ ধর্ম কথাটার সাথে আমাদের যার বিষয় মনে পড়ে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। আচ্ছা, গৌতম বুদ্ধ আর মহাবীর জৈন ধর্মের যে 24তম যে আর কি শিক্ষক, তীর্থঙ্কর, তারা মোটামুটি সমসাময়িক। এদিকে মহাবীর জন্মগ্রহণ করে 540 বিসিতে আর গৌতম বুদ্ধ 563 বিসিতে। আচ্ছা, তো গৌতম বুদ্ধ সম্পর্কে আজ আমরা বা বুদ্ধিজম সম্পর্কে আজকে এই সেশনের মধ্যে ডিসকাস করব এবং এখান থেকে সম্ভাব্য কোশ্চেন আনসার কভার করে নেওয়ার চেষ্টা করব। নেক্সট হিস্ট্রি ক্লাসে আমরা জৈনিজম সম্পর্কে ডিসকাস করবো বা জানার চেষ্টা করব। তো ঠিক আছে। তো গৌতম বুদ্ধ, যে কিনা শাক্যমুনি, সিদ্ধার্থ, তথাগত এবং এশিয়ার আলো, লাইট অফ এশিয়া, এই বিভিন্ন নামে পরিচিত। যদিও সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের প্রকৃত নাম। ঠিক ঠিক আছে, ছোটবেলায় দেওয়া প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ। ঠিক আছে। তো এই সিদ্ধার্থ 563 বিসিতে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন, যেটা বর্তমানে নেপালে অবস্থিত। বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে। আচ্ছা, ইনি এই গৌতম বুদ্ধের বাবা ছিলেন আর কি শাক্য গোষ্ঠীর একজন অধিনায়ক বা নির্বাচিত অধিনায়ক, তার নাম ছিল শুদ্ধোধন। তো ঘটনাক্রমে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ ক্ষত্রিয় জাত ছিলেন। আর মাতা ছিলেন কোশল। আমরা মহাজনপদও পড়েছি লাস্ট হিস্ট্রিতে। তো সেখানে কোশল বংশ ছিল, তো কোশল বংশের রাজকুমারী ছিলেন বা রাজকন্যা ছিলেন মহামায়া। তো এনাদেরই পুত্র ছিলেন গৌতম বুদ্ধ। তো দুর্ভাগ্যক্রমে গৌতম বুদ্ধের জন্মের মাত্র 1 সপ্তাহের মধ্যে তার মা মারা যান। তো এবার 7 দিনের শিশুকে ছেড়ে মা মারা যান, তো তাকে তার মাসি গৌতমী বা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করে এবং পরবর্তীতে সে তার বিমাতাও হয়, তার বাবা তাকে বিয়ে করে। যাই হোক, তো এইভাবে ছিল গৌতম বুদ্ধের বাল্যকাল শুরু করে। তো আমরা তো সবাই কম বেশি জানি উনি বাল্যকালে চিন্তাশীল ছিল, উদাসীন ছিল, ধ্যান জ্ঞানের প্রতি আকৃষ্ট ছিল, এসব তো ছিল। তো আমাদের অনেক কিছু আছে, বই তো পড়তেই হবে, বইতে এই টপিক নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে, অ্যাটলিস্ট অনেক কিছু জানা যাবে। কিন্তু মুখস্থ যে বিষয়টা করতে হবে সেটা এখানে আমি ডিসকাস করছি। বেশ, এখন এরকম করতে করতে বাল্যকাল শেষ হয়ে 16 বছরে ওর গৌতম বুদ্ধের বিয়ে হয়। যার সাথে বিয়ে হয় তার নাম হচ্ছে যশোধা। এবং বিয়ের পরে স্বভাবতই একজন ছেলে হয়, তার নাম হচ্ছে রাহুল। তো গৌতম বুদ্ধের বিয়ে হয় 16 বছর বয়সে। পত্নীর নাম হয় যশোদা, পুত্র হয়, পুত্রের নাম হয় রাহুল। এবারে বৈবাহিক জীবন কাটাতে কাটাতে 29 বছর বয়সে, 29 ইয়ার্স ওল্ডে যখন তার বয়স, তখন সে গৃহত্যাগ করে। এবং এই ঘটনা ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ বা মহাভিনিষ্কমন নামে পরিচিত। এই যে গৌতম বুদ্ধের জীবনে 5টা উল্লেখযোগ্য ঘটনা এবং তার প্রতীক আছে। যেমন জন্মের প্রতীক এখানে লেখা আছে ষাঁড়, পদ্ম, ষাঁড় বা গাভী। তেমনি যখন গৃহত্যাগ করে আর কি নির্বাণ লাভের উদ্দেশ্যে, তো তখন সেটাকে বলা হয় মহাভিনিষ্কমন। তারপর নির্বাণ যে লাভ করে সেই ঘটনাটাকে প্রতীকীকরণ করা হয় যে বোধিবৃক্ষ দিয়ে। তার প্রথম যে ধর্ম উপদেশ দেয় সারনাথে বসে, সেটাকে ধর্মচক্র বা চাকা দিয়ে প্রতীকীকরণ করা হয়েছে। এবং আলটিমেটলি তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ, সেটাকে স্তূপ দিয়ে প্রতীকীকরণ করা হয়েছে। তো এগুলো আমাদেরকে এভাবে মনে রাখতে হবে। বেশ, তো মহাভিনিষ্কিমন নামে পরিচিত কোনটি? 29 বছর বয়সে তিনি যখন গৃহত্যাগ করে। আর কখনো কখনো দেখা যায় যে একটু ডেপথে গিয়ে যদি জিজ্ঞেস করে, তো যে ঘোড়ার মাধ্যমে সে আহ আর কি গৃহত্যাগ করে, যে ঘোড়ায় করে, সেই ঘোড়ার নাম ছিল কণ্টক। আর সারথি আর কি রথে করে যায়, সারথির নাম ছিল চন্নি। তো সারথির নামটা এখানে মেনশন করা নেই, আমি মুখেই বলে দিলাম। যাই হোক, এবারে তো তিনি গিয়ে ধ্যান সাধনা শুরু করতে থাকে। প্রথম উনি ধ্যান করতে বসে আর কি আলারা কালমা নামক একজন সংখ্যা দার্শনিকের সাথে। হুম আলারা কালমা।
তো সে তাকে গৌতম বুদ্ধের গুরুও বলা যেতে পারে, ধ্যান জ্ঞানের শিক্ষক, বা বিভিন্ন বইতে লেখা আছে তার সাথে প্রথম ধ্যান শুরু করে। তো এইভাবে আলারা কালমা নামটা ইটসেলফ এ ইম্পর্টেন্ট টপিক। তো এখন ধ্যান শুরু করে প্রথম দিকে তার বিভিন্ন রকম ভুল হয়, ভুল হয় ইন দা সেন্স কি, তার তিনি প্রথমে আল্লাহ কালামের সঙ্গে কিছুদিন ধ্যান করার পরে পরবর্তীতে একমত হতে পারেনি। তো যেখানে যে কারণে সে আবার গুরু চেঞ্জ করে, বলা যায় গুরু চেঞ্জ করে উদ্রক রামপুরা তার পরবর্তী গুরু হয়। তারপরে আবার 5 জন তপস্বীর সাথে ধ্যানে বসে। তো তাদেরও নাম ছিল কোন্ডনা, বাপ্পা, ভাদিয়া। তো এরকম ধ্যান করে সে আলটিমেটলি বুঝতে পারে যে যে কঠোর তপস্যা দ্বারা ত্যাগ করে পরম শান্তি লাভের আশা করেছিল সে। তো আলটিমেটলি এটা বুঝতে পারে যে এই যে মানে অনুতাপ বা উপবাস এইসব অর্থহীন। তো এ কারণে সে সব ত্যাগ করে দিয়ে আহ তারপর আবার বিহারে গিয়ে এক পিপুল গাছের নিচে ধ্যান করতে বসে, এবং 35 বছর বয়সে গিয়ে কোশ্চেন কি আসবে, দেখুন এগুলো তো গল্প বললাম আমি, কোশ্চেন কি আসবে, সে কত বছর বয়সে নির্বাণ লাভ করে? 35 বছর বয়সে। 35 বছর বয়সে সে আহ উম, নির্বাণ লাভ করে। এবং কোন গাছের নিচে বসে সে ধ্যান করে নির্বাণ লাভ করেছে? সেটা হচ্ছে বোধিবৃক্ষ বা পিপল গাছ। আর এই বোধিবৃক্ষকেই কেটে নিয়ে গেছে শৈব শশাঙ্ক। হুম। তো এটাও ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এই যে বোধিবৃক্ষ মানে এই যে পিপল গাছের নাম হয়ে যায় বোধিবৃক্ষ, জায়গার নাম হয়ে যায় বুদ্ধ গয়া। বেশ। আর আর তার অ্যাকচুয়ালি নির্বাণ লাভ করার পরেই তার নাম হয় বুদ্ধ, তার আগে নাম ছিল সিদ্ধার্থ। ঠিক। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। ঠিক আছে। বেশ। তো এখন কি হয়, যখন সে নির্বাণ লাভ করে ফেলে, বুদ্ধ নামে পরিচিত হয়ে যায়, তার ধর্মমত প্রচার করতে হবে, তবেই তো একটা নতুন ধর্মের সৃষ্টি হবে। সে কি করে, এটা বিহারে ঘটছে, এই যে ঘটনা ঘটছে সব বিহারে, বুদ্ধ গয়াতে। গয়া বিহারের মধ্যে একটি জায়গা, এবং গয়া থেকে একটু দূরেই বুদ্ধ গয়া আছে। তো এখান থেকে চলে যায় সে উত্তর ইউপিতে। ইউপিতে বারাণসী মানে বেনারস, সেখানে সারনাথ তে গিয়ে সে 5 জনকে প্রথম ধর্মোপদেশ দেয়। এই ঘটনাটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে বিখ্যাত। ঠিক আছে। তো তারপর সে বাকি জীবন মগধ, কোশল প্রভৃতি জায়গায়, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে। আচ্ছা, ধর্মমত প্রচারের বিষয়ে আর একটা বিষয় বলা খুব দরকার। সব থেকে বেশি ধর্মমত সে কোথায় দিয়েছে, বা ধর্মবাণী কোথায় বা প্রচার করেছে, কোথায় করেছে? জেতবান বিহারে। সব থেকে বেশি ধর্মমত সে দিয়েছে, প্রচার করেছে জেতবান বিহারে। বেশিরভাগ ধর্মোপদেশ বুদ্ধদেব দিয়েছেন কোথায়? জেতবান বিহারে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে। এসব হলো। এসব হওয়ার পর আলটিমেটলি 483 খ্রিস্টাব্দে, কোনো কোনো বইতে 486-ও লেখা আছে, তো তখন তিনি মারা যান। আর তার এই যে ঘটনা, মানে মারা যাওয়ার ঘটনা বা মৃত্যুটাকে পরিনির্বাণ বলা হয়, আর এটিকে প্রতীকীকরণ করা হচ্ছে স্তূপ দিয়ে। ঠিক। তো আমাদের মোটামুটি বুদ্ধদেবের যে জীবনের ব্যাপারটা এখানে চলে এলো। এবার যদি আমরা যাই, বুদ্ধ ধর্মের যে টিচিং ছিল, টিচিং সম্পর্কে অনেক কিছু আছে বইতে, অনেক কিছু পাওয়া যাবে, আপনাদেরকে একটু পড়তে হবে। এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, গৌতম বুদ্ধের ধর্মোপদেশ আসলে আমাদের দৈনন্দিন জীবনকে, মানুষের জীবনকে সুন্দর করে তোলে। আর শুধু গৌতম বুদ্ধ না, যেসব মনীষী আছে তাদের সবার কথাই। তো আমরা সঠিকভাবে চলে উঠতে যদি পারি, তাহলে জীবন সত্যি সার্থক হয়ে যায়। আমার তো এটাই বিশ্বাস। যাই হোক, গৌতম বুদ্ধের টিচিং এর সাথে অষ্টাঙ্গিক মার্গ নামক একটি কথা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় আসে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত, সেটা বৌদ্ধ ধর্ম। ঠিক। তো এখন এই যে গৌতম বুদ্ধ মারা যায় 483 সালে, তার মোটামুটি মৃত্যুর 250 বছরের মধ্যে, 200-250 বছরের মধ্যে বৌদ্ধ ধর্মটাকে আর কি দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। মানে ভাগ হয়ে যায় আর কি, দেওয়া হয় না, ভাগ হয়ে যায়। হীনযান এবং মহাযান। হীনযান মহাযানের কেসটা কি? হীনযান মানে গৌতম বুদ্ধের যে মৌলিক নীতি যারা বিশ্বাস করতো, তারা হচ্ছে হীনযান, মানে পুরনো লোকজন, পুরনো মতে বিশ্বাস করে। আর মহাযান এরা হচ্ছে নতুন টেকনিক্যাল বুদ্ধ। তো এরা আর কি বৌদ্ধ ধর্মের মূর্তি করে তুলে পুজো টুজো করে, ব্যবসা চলে আসে আস্তে আস্তে। আর প্রথমে যারা হীনযান ছিল, তারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, তারা নীতিতে বিশ্বাস করতেন, শিক্ষায় বিশ্বাস করতেন। আহ তো এইভাবে আর কি বিভিন্ন রকম এদের মধ্যে কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট অফ
প্রিন্সিপাল হয়। তো এভাবে দুটো আলাদা করে গোষ্ঠীরই সৃষ্টি হয় বৌদ্ধ ধর্মের মধ্যে। তো এখন কোশ্চেন কি আসে, ধরুন দিয়ে দিল অশোক কোন মতাদর্শকে আহ কোন মতাদর্শে বিশ্বাস করতেন? তো মহাযান হীনযান, আবার ওদিকে জৈন ধর্মের মধ্যে দিগম্বর শ্বেতাম্বরও দিয়ে দিতে পারে কোশ্চেনে। জৈন ধর্মকেও আবার ওদিকে জৈন ধর্মেরও ক্লাসিফাই হয় দিগম্বর শ্বেতাম্বর হিসেবে, ঠিক আছে? তো তখন আমাদেরকে জানতে হবে অশোক তো আগে ছিল, মানে পুরনো, তো তখন হীনযানই হবে। এর পরবর্তীতে যারা আসে দেখুন, অশোকের পরে কনিষ্ক অশোকের পরে আসে হর্ষবর্ধন, সে তো এডিতে চলে আসে, 600 ষষ্ঠ শতাব্দীতে চলে আসে। তো এরা সবই মহাযান, মানে পরের যুগের, ঠিক আছে, এরা সব মহাযান। আর এই হীনযানদেরকে বলা হতো দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায়, মানে এরা দক্ষিণ দিকে, এশিয়ার দক্ষিণের দিকে যে জায়গাগুলোতে বেশি বিস্তৃত আছে, যেমন শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ঠিক আছে, এইসব জায়গাতে। আর আর যারা মহাযান তারা হচ্ছে উত্তরে বৌদ্ধ সম্প্রদায়, এরা মোটামুটি চায়না, জাপান, কোরিয়া এই জায়গাগুলো নিয়ে বিস্তৃত। আরো সম্প্রদায় গঠিত হয়, যেমন বজ্রযান, সেটা আমি এখানে মেনশন করিনি। বাংলা ও বিহারে এই বজ্রযান মতাবলম্বী মানুষেরাই থাকতেন। আর বজ্রযান এদের আর কি সম্প্রদায় যেটা করা হতো, এরা মোটামুটি জাদু শক্তি দ্বারা জাদু শক্তির উপর বিশ্বাস ছিল, জাদু করতো আর কি। আর জাদু দিয়েই মুক্তি পাওয়া সব থেকে সহজ, এরকম একটা তত্ত্বে এরা বিশ্বাস করতো, ঠিক আছে? বেশ, এবারে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, বারংবার দেখা যায় যে বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, ত্রিপিটক তো সবাই জানে, কিন্তু এটা কোন ভাষায় লেখা? পালি, প্রাকৃতিক, সংস্কৃত, এসব দিয়ে দেবে কোশ্চেন। তো আনসার অবশ্যই পালি মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, এবং তারপরেও ভুল হয়ে যায়। হুম, ঠিক আছে। তো এবার এবার চলে আসবো আমরা, একদম ডাইরেক্ট লাফিয়ে চলে আসবো বৌদ্ধ পরিষদ, এখান থেকে কোশ্চেন আসে। এবং 4টে বৌদ্ধ পরিষদ হয়। গৌতম বুদ্ধ যখন মারা যায় সেই সালেই হয়, এবং তখনই হয় ওই সপ্তবর্ণী গুহাতে আর কি, ওটা ইসেই অবস্থিত। গৌতম বুদ্ধ মারা যায় কোথায় সেটাও আর কি বোধহয় বলা হয়নি। গৌতম বুদ্ধ মারা যায় উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের গোরখপুরে। হুম, এখানে আমি শুধু ডেটটা দিয়ে বেরিয়ে গেছি, মানে সালটা দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আসলে এটা অবশ্যই মেনশন করা, মনে রাখতে হবে, পড়তে হবে। উত্তরপ্রদেশের গোরখপুর জেলার দেউরি নগরে 483 খ্রিস্টাব্দে তিনি মারা যান, উত্তরপ্রদেশে মারা যান, গোরখপুরে, ঠিক আছে? আচ্ছা, তো এই উত্তরপ্রদেশেই হয় আর কি, 483 খ্রিস্টাব্দে আহ রাজগিরে, গিরিরাজ রাজগীর। তখন আর কি, তখন শাসক ছিলেন অজাতশত্রু, তার পৃষ্ঠপোষকতায় হয়। অজাতশত্রুও ছিলেন হীনযান ধর্মাবলম্বী। আম, আবার কিন্তু তার বাবা আর কি, মানে বিম্বিসার, বিম্বিসার কিন্তু জৈন ধর্মাবলম্বী ছিলেন, ঠিক? ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার প্রথম যে সমাবেশ, বৌদ্ধ সমাবেশ, সেটা রাজগীরে হয়। অজাতশত্রু পৃষ্ঠপোষকতা এবং সভাপতিত্ব করেন, 4টে সমাবেশেরই এক একজন করে সভাপতি ছিলেন। তো মহাকাশ্যপ, এটা আমাদেরকে অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে। এর জন্য আপনারা আপনাদের মতো ট্রিক করতে পারেন, বিভিন্ন ট্রিক আছে, নিজেদের ট্রিক নিজেদের মতো করে নিতে পারেন। প্রথম সমাবেশ রাজগীর, অজাতশত্রু, মহাকাশ্যপ। দ্বিতীয় সমাবেশ বৈশালী, কালাশোক, আর এদিকে সমকামী। কালাশোক, সমকামী, আর এদিকে দ্বিতীয় সমাবেশ বৈশালী। সাল আসবে না পরীক্ষায়, সাল দরকারও নেই। তৃতীয় সমাবেশ পাটলিপুত্র, পাটলিপুত্র অশোক, আর মোগলিপুত্র তিসা বা উপগুপ্ত, উপগুপ্ত তার একটি নাম ছিল। আর চতুর্থ সমাবেশ চলে যায় কনিষ্ক করেন, কুণ্ডলপুর। দেখুন এটাতে মনে রাখার একটা উপায় আছে, আর থার্ড সবগুলোই মনে রাখার উপায়, মনে রাখার উপায়ের দরকার নেই, এটা এমনই একটা টপিক যে বারংবার পড়তে হবে, পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে, আলাদা কোনো ট্রিকের দরকার নেই। তো ফোর্থ সমাবেশটাতে আমি একটু বলে দিতে পারি যে কুণ্ডল মানে কাশ্মীর থেকে কনিষ্ক, ক ক মিলছে তো। আর এদিকে বসুমিত্র সভাপতিত্ব করে। এই বসুমিত্ররই একজন শিষ্য ছিল বা সহকারী বলা যেতে পারে, তার নাম ছিল অশ্বঘোষী। অশ্বঘোষী পরবর্তীতে বুদ্ধ চরিত রচনা করে। এই আমার বুদ্ধিজমের মধ্যে, বুদ্ধিজমের পতনের কারণ কি, এত সব কোনো দরকার নেই, এগুলো ক্লাস 9 এই 7 8 এর কোশ্চেন।
কেন পতন হয়। তো সেসবের আমাদের প্রয়োজনে আমাদেরকে এইগুলোই পড়তে হবে এবং বারংবার রিভাইজের মধ্যে রাখতে হবে, তবেই আমরা এখান থেকে এই টপিকে কোশ্চেন আসবে, ডেফিনেটলি আসবে, এবং আমরা এভাবে যদি পড়ি আশা করি কোশ্চেনের আনসার দেওয়াও সম্ভব হয়ে উঠবে। বেশ, তো এই ছিল আজকের আমাদের সেশন। আশা করি ভালো লেগেছে, আর আমার যদি কোথাও কোনো ইনফরমেশন ভুল হয়ে যায় আপনারা আমাকে আইডেন্টিফাই করে দেবেন, আমি নিশ্চয়ই সেটা রেকটিফাই করে নেব। আর কারো কোনো সুবিধা অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না।